গোটা দেশের বুকে এই সময়কালে হাজার কৃষক আত্মহত্যার পথ বাঁচতে বাধ্য হয়েছে। তারপরে বেকার যুবকদের কর্মসংস্থান নেই। সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো, রেল থেকে শুরু করে আকাশপথ, মাটি, পানি সব বিক্রি হয়ে যাচ্ছে। জলের দরে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ব্যবসার উন্মুক্ত ক্ষেত্র তৈরি করে দেওয়া হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার দ্বারা। তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের বুকে চলছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি। লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি। মানুষের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম প্রয়োজন, চাল, ডাল, আটা, নুন, তেল, এই সমস্ত কিছু জিনিসের দাম প্রতিদিন হু হু করে বেড়ে চলেছে। একদিকে কৃষক, শ্রমিক, বেকার যুবক, তাদের কর্মসংস্থানহীনতা। কৃষক, শ্রমিক, তাদের কাজ নেই, মজুরি কমছে, ক্ষেত মজুররা খেতে পাচ্ছেন না। তার এক পাশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি। 24 বার এই সময়কালে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। রান্নার গ্যাসের দাম, কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে ছিল 400 কোটি টাকা, আজকে সময় গিয়ে দাঁড়িয়েছে 1000 টাকা ছুঁই ছুঁই। বিদ্যুতের বিল, প্রতি ইউনিটে বিদ্যুতের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে? নাবিশ্বাস হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। আর আমাদের রাজ্যের বুকে যে ঘটনা ঘটছে, এই সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ তো ঠিকই, তার সঙ্গে সঙ্গে এই রাজ্যের বুকে এমন অরাজকতার পরিস্থিতি তৈরি করেছে এই রাজ্যের বুকে, যেখানে ভদ্র সভ্য সংস্কৃতি আজকে চুরমার হয়ে গেছে। মা বোনদের সম্মান ভুলণ্ঠিত হয়ে গেছে। ডাক্তারি পড়ুয়া, যার উজ্জ্বল ভবিষ্যৎ, সাধারণ মানুষের সেবা করব বলে যে নিজে এই মাইন্ড সেট আপ করে যে ডাক্তারি পড়তে গিয়েছিল, তাকে নির্মমভাবে, পৈশাচিকভাবে তাকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয়েছে নয়, ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এবং এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে আড়াল করার জন্য সরাসরি সরকার লেগে পড়েছে। আবার সরকার লেগে পড়েছে শুধু তাই নয়, সরকারের যে পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি লেগে পড়েছেন। গোটা ঘটনাকে ধামাচাপা ফেলে দেওয়ার জন্য একটা চক্রান্ত তৈরি হয়েছে। আজকে কলকাতার রাস্তায় মধ্যবিত্ত অংশ থেকে শুরু করে শ্রমজীবী অংশের গ্রামের মানুষ তারা প্রমাণ করেছে যে এই ঘটনা মেনে নেওয়া যায় না। এই সরকারের আমলে আমরা কামদুনি দেখেছি, পার্ক স্ট্রিট দেখেছি। এই সরকারের আমলে আমরা আরজি কর মেডিকেল কলেজ দেখেছি। আর এই সরকারের আমলে যা আমরা কখনো দেখিনি, ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে মাটিতে পুঁতে দেওয়া হয় আমাদের এইখান থেকে 10 কিলোমিটার দূরে কাশমলির একটা জায়গায়, গ্রামে, খড়িগেড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রশাসনের সক্রিয়তার উপর যে মানুষের ভয় ছিল, খাকি উর্দির প্রতি যে মানুষের সম্মান এবং ভয় ছিল, সেই ভয় নষ্ট হয়ে গেছে। অপরাধীরা ভাবছেন আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের সরকার চলে এসেছে। যা যা অপরাধ সংগঠিত হয়েছে, পঞ্চায়েতের 100 দিনের টাকা লুট করা, ভুয়ো মাস্টার দল তৈরি করে টাকা আত্মসাৎ করা, ইন্দিরা আবাস যোজনার ঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়া, বাড়ির সামনে রাস্তা করে দিয়ে সেখান থেকে টাকা আত্মসাৎ করা, ত্রাণের টাকা আত্মসাৎ করা। নাম জড়িয়ে আছে তৃণমূলের নেতাদের। এলাকায় হুমকি, তোলাবাজি, খুন, ধর্ষণ, ডাকাতি, রাজধানী সব কিছু ক্ষেত্রে নাম জড়িয়ে আছে তৃণমূলের নেতাদের। এইরকম বিশৃঙ্খল পরিস্থিতিতে আর যাই হোক কোনো সুস্থ মানুষ টিকতে পারে না। তাই আজকে কলকাতার রাজপথ প্রমাণ করেছে, কলকাতার রাজপথ ছাড়িয়ে গোটা দেশ, গোটা পৃথিবীর বুকে এই আরজি করের ঘটনা নিয়ে সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হচ্ছে। তারা আন্দোলন সংগ্রামে দিনের পর দিন, রাতের পর রাত, আমাদের ছাত্র, যুব, মহিলা, কৃষক তারা রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করছে। এই কালো দিন আমাদেরকে কাটাতেই হবে। আমরাও আগামীকাল আমাদের সম্মেলনে এই আলোচনা করব, যা বামপন্থী সরকারের সময় আমরা কখনো দেখিনি। আমাদের গ্রামের বুকে একটা বাচ্চা মেয়ে, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, যাকে খুন করে ধর্ষণ করা, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এই ঘটনা আমরা কখনো আমাদের বামপন্থী সরকারের আমলে আমাদের এই আমতা 2 নম্বর ব্লকে খড়িগেড়িয়া গ্রামে শুনিনি। আমরা কখনো এই ঘটনা শুনিনি। এইখান থেকে 15-10 কিলোমিটার দূরে কুচবেড়িয়া একটি গ্রামে
রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন ঢুকে গিয়ে বসে আছেন, অন্ধকারে না জানি কোন কারণ ছাড়াই বাড়িতে ঢুকে গিয়ে খুন করে দেওয়া হলো আনিস খানকে, যে খুনের বিচার এখনো পর্যন্ত আনিস খানের আব্বা পাননি। সালেম চাচাই আমাদের সঙ্গেই আছেন, বসে আছেন, পাননি। এ কতদিন চলবে? এ চলতে পারে না। এর বিরুদ্ধে আমাদের শক্তিশালী সংগঠন গড়ে তুলে এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে এই কালো দিনকে আমাদের কাটাতেই হবে এবং সুদিন ভোর সকাল আমাদের আনতেই হবে। সুস্থ সংস্কৃতি, এই সুস্থ সংস্কৃতি আমাদের ফিরিয়ে দিতেই হবে। পশ্চিমবাংলার যা ছিল, এই অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। এবং আজকের সময়ে দাঁড়িয়ে এই তৃণমূল এবং বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি এবং এই তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের রাহাজানি, খুন, ধর্ষণ মামলা যা কিছু আছে তার বিরুদ্ধে, মানুষকে নির্যাতন সব কিছু যা আছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম প্রতিষ্ঠিত করতে হবে। কালকে আমরা সম্মেলনে আমাদের পার্টিতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আগামী দিনে আমরা নির্ধারিত করব, ঠিক করব আমাদের পার্টিতে যে সমস্ত কমরেডরা তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে এখনো পর্যন্ত লাল ঝান্ডাকে শক্ত করে ধরে আছেন, মতদর্শের উপর ভিত্তি করে যারা এখনো পর্যন্ত স্বপ্ন দেখেন এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব, সেই সমস্ত কমরেডরাই আগামী দিনে এই কালো দিন কাটাতে পারবেন, এই আত্মবিশ্বাস আমাদের সকলের আছে। সে দেশগুলোর মধ্যে যখন নির্বাচন হচ্ছে এই 2023-24 সালের মধ্যে, সেখানকার সেই পুঁজিবাদী দেশের ধনিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, যাকে আমরা বলি পুঁজিবাদের সঙ্গে পুঁজিবাদের দ্বন্দ্ব। পুঁজিবাদী শক্তিগুলো বলতে চাইছে এই পুঁজিবাদে মানুষের আর উত্তরণ হতে পারে না। মানুষের উত্তরণ হতে পারে একমাত্র বামপন্থী, মধ্যবর্তী বামপন্থীদের দ্বারাই। আজকে প্রমাণিত হচ্ছে, আপনারা জানেন। আমি কয়েকটা শুধু আন্তর্জাতিক পরিসরের কথা শুধু আপনাদের স্মরণ করিয়ে দেবো। যারা ভারতবর্ষের বুকে যে সমস্ত পুঁজিবাদী মিডিয়া যারা বলতে চাইছে বামপন্থীদের প্রাসঙ্গিকতা নেই, আজকে পৃথিবীর কোনায় কোনায় যে নির্বাচনগুলো হচ্ছে এই সময়ের মধ্যে, আমি শুধু দক্ষিণ আমেরিকা যাব না, লাতিন আমেরিকায় যাব না, আমি আপনাদের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরবো একটা পুঁজিবাদী দেশ ফ্রান্স। গত কয়েকদিন আগে ফ্রান্সে নির্বাচন হয়েছে। একটা পুঁজিবাদী দেশের নির্বাচন হচ্ছে, সে দেশের মানুষ বেঁচে থাকার জন্য বামপন্থী মধ্যবিত্তদের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, আসন জোট, সেই জোটকে জিতিয়ে এনেছেন তারা। কেন? তারা এই জন্যে জিতিয়েছেন যে পুঁজিবাদের পথে চলতে চলতে মানুষ আজকে ভিখারিতে পরিণত হচ্ছে গোটা পৃথিবীর কোনায় কোনায়। বেকারত্বের সংখ্যা, দারিদ্র্যের সংখ্যা, ধনী এবং বড় লোকদের যে অসাম্য তীব্র আকার ধারণ করেছে, মানুষ বাঁচবার কোনো পথ পাচ্ছে না। তাই আপনি আন্তর্জাতিক আঙিনায় যদি দেখেন, আপনি যান দক্ষিণ আমেরিকার যে দেশগুলো নিয়ে আমরা খুব পরিচিত, যখন বিশ্বকাপ হয়, ব্রাজিল, দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, বলিভিয়া, পেরু, এই সমস্ত দেশগুলোর জার্সি যখন আমাদের গ্রামে গ্রামে ঘোরে, আমরা তখন আনন্দ হই কি? তাদের ক্রীড়া নৈপুণ্যে আনন্দ হই। কিন্তু সেই দেশগুলোর মানুষগুলোর অবস্থা যদি শোনেন, তাদের রাজনৈতিক দিশা, তাদের কোথায় লক্ষ্য? তাদের রাজনৈতিক দিশা হচ্ছে বামপন্থার ওপর। আপনি আর্জেন্টিনা যান, ব্রাজিল যান, ইকুয়েডর, পেরু, সমস্ত দক্ষিণ আমেরিকার ছোট ছোট দেশগুলোতে সেখানকার মানুষ বাঁচার জন্য বামপন্থীদের জয়, বামপন্থী লাল ঝান্ডা আঁকড়ে ধরে আছেন। কেন? তাদের অভিজ্ঞতায়। আপনি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোতে যান, শ্রীলঙ্কা, এই তো কয়েকদিন আগে শ্রীলঙ্কায় নির্বাচন হয়েছে, আপনারা সবাই জানেন। কিছুদিন আগে শ্রীলঙ্কায় পুঁজিবাদী পথে চলতে চলতে সে দেশের মানুষের খাবারটুকুও নেই সরকারের হাতে। মানুষের বেঁচে থাকার সমস্ত রসদ চলে গেল। সে দেশের প্রেসিডেন্ট যখন সেখানে মানুষের অভ্যুত্থান হলো রাস্তায়, যখন সিংহাসন ঘেরে ফেলা হলো, সেখানকার মানুষ, রাষ্ট্রপতি পালিয়ে গেলেন জাহাজে করে অন্য দেশে, জানেন তো আপনারা সব। কিন্তু সে দেশের আবার যখন 4 মাস 5 মাস পরে সেখানে যখন নির্বাচন হলো, এই কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, সেখানে কাদের জয় জয়কার হয়েছে? সে দেশের না খেতে পাওয়া মানুষ, তারা বাঁচার জন্য লাল ঝান্ডাকে, ওই পিপুলস ফর লড়াইয়ের যে মঞ্চ তৈরি হয়েছিল বামপন্থীদের নেতৃত্বে, সেখানে বামপন্থীরা এসেছে, সরকার সেখানে রাষ্ট্র শ্রীলঙ্কার সরকার গঠনের নেতৃত্ব দিচ্ছে। আজকে ভারতবর্ষের অবস্থাটা এমন জায়গায় গেছে, ভারতবর্ষ কাদের হাতে? আমাদের দেশের রাষ্ট্রের শ্রেণী চরিত্র কাদের হাতে? একদিকে 140 কোটি মানুষের মধ্যে 125 কোটি মানুষ আমরা, যারা সর্বহারা খেটে খাওয়া মানুষ, না খাটলে খেতে পাবো না। আর একদিকে চলছে সমাজের হাতের গোনাগুন্তি পুঁজিপতি শ্রেণী, যারা নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করছেন। এটা বুঝতে হবে। আজ আমরা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এই কথাই আপনাদের স্মরণ করাতে চাই
আমাদের সম্মেলনের পথ ঠিক হবেন আমাদের আগামী পার্টি কংগ্রেসে। আমাদের দেশের শ্রেণী চরিত্র, রাষ্ট্রের শ্রেণী চরিত্র, ভৌগোলিক অবস্থান, দেশের মানুষের অবস্থা সবটা বিচার বিবেচনা করে। কিন্তু আমরা আমাদের এই এরিয়া কমিটি সম্মেলনে আমরা কি আলোচনা করতে চাই, এই ওই আলোচনাকে বাদ দিয়ে চলতে পারে না। তিনি শেষ দিকে যখন ফ্রান্সে গিয়ে বসবাস করছেন, তখন 1945 সালে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করলেন। কমিউনিস্ট পার্টিতে যোগদান করার পর তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করলেন কেন, তিনি তার শিরোনামে বলছেন যে কমিউনিস্ট পার্টিতে আমি যোগদান করেছি এই জন্য যে এই পার্টিটা দুনিয়ার অন্যান্য সমস্ত পার্টির থেকে আলাদা। কেন আলাদা? এরা গোটা জগৎটাকে দেখতে চায়, চিনতে চায়, এবং গোটা জগতের মানুষকে ভালো রাখার জন্য যা কিছু আছে সব ভালো, তা কিছু এরা ইমপ্লিমেন্ট করতে চায়। এই জন্যে এই পাবেলো পিকাসোকে, আমাদের দেশের মকবুল ফিদা হোসেনকে পাবেলো পিকাসো নামে ডাকা হতো। তাই কমিউনিস্ট পার্টি করা খুবই একটা আমাদের কাছে গর্বের বিষয়। শুধু তাই না, একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যখন হাঁটি তখন আমাদের জীবন চর্চাটাই কমিউনিস্ট পার্টি উপযোগী করে তোলার জন্যেই আমরা আমাদের পার্টি সম্মেলনে আমরা আলোচনা করি। আন্দোলনে আমাদের দেশে যদি প্রথম নাম আসে জাতীয় কংগ্রেস, এবং এই জাতীয় কংগ্রেসের প্ল্যাটফর্মের অভ্যন্তরে ছিল কমিউনিস্টরা, সোশ্যালিস্টরা, অন্যান্য প্রগতিশীল মানুষ এবং সশস্ত্র বিপ্লবীরাও ছিল আলাদা ধারায়। ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনে আপনি আরএসএস এর কোথাও জায়গা নেই। আজকে যারা বিজেপি সেদিনের তারা আরএসএস। যখন আরএসএসকে আমাদের দেশের সংবিধান প্রণেতা বললেন এই দলকে নিয়ে কোনোদিন রাজনীতিতে আঙিনায় আনা যাবে না, তখন তারা তাদের মূল দর্শনকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন ভারতবর্ষের বুকে 80-র দশকে গিয়ে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলেন ভারতীয় জনতা পার্টি। 1925 সালে এই আরএসএস এর জন্ম। এদের মূল দর্শন হচ্ছে ধর্মের ভিত্তিতে দেশ পরিচালনা করা। 1905 সালে হিন্দু মহাসভা তৈরি হয়েছিল, যখন ওদিকে মুসলিম লীগ তৈরি হয়েছিল। এরা এক ছিল, ধর্মের ভিত্তিতে ভারত গড়তে চেয়েছিল। কিন্তু ভারতবর্ষের তৎকালীন কংগ্রেস নেতৃত্ব, কমিউনিস্ট নেতৃত্ব, সোশ্যালিস্টরা সবাই তারা বলেছিল আমাদের দেশ হবে সেকুলার। তার ভিত্তিতে আমাদের দেশের সংবিধান রচনা হয়েছিল, তার ভিত্তিতে আমাদের দেশ চলছিল। কিন্তু আরএসএস তাদের মূল স্বপ্ন থেকে সরে যায়নি। দীর্ঘদিন বৌদ্ধবাদী পথে আমাদের দেশের সংবিধান মেনে সরকার চলতে চলতে দেশের মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে গত 2014 সালে আমাদের দেশের রাষ্ট্র পরিচালনায় এলো এই আরএসএস নির্দেশিত ভারতীয় জনতা পার্টি। এরা হচ্ছে ভারতবর্ষের দুশ্মন। এরা ভারতবর্ষের স্বাধীনতা চায়নি। ভারত ছাড়ো আন্দোলনের সময় আরএসএস এর মুখ্য সরসংঘ পরিচালক গোলওয়ালকার বললেন যে হিন্দু যুবকরা তোমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে গিয়ে শক্তি ক্ষয় করো না, তোমরা শক্তি সঞ্চয় করো। আপনারা জানেন হেডগেওয়ারের কথা। হেডগেওয়ার যখন ব্রিটিশদের হাতে বন্দী হলেন তখন তিনি এফিডেভিট দিচ্ছেন যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা আমার ভুল হয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে আর কোনোদিন আমি যুদ্ধে যাব না, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে আমি আর লড়াই করব না। আজকে লিখিত স্বীকারোক্তি। তাহলে এই সাভারকারের কথা আজকে ইতিহাসের পাতায় লেখা আছে। এরা কারা? আর আপনি আন্দামান সেলুলার জেলের মূল ফটকে যান, দেখবেন সেখানে কাদের নাম খোদাই করা আছে, যারা জেলের মধ্যে বসেই কমিউনিস্ট পার্টির চিন্তা ভাবনা, কমিউনিস্ট পার্টির যে চিন্তা ছিল পূর্ণ স্বাধীনতা, যা আমরা স্বাধীনতার লড়াইয়ের সময় আমাদের নেতারা বলতেন কংগ্রেসের অভ্যন্তরে, সে গয়া অধিবেশন, পরবর্তীকালে আহমেদাবাদ অধিবেশন, পূর্ণ স্বাধীনতার কথা। পূর্ণ স্বাধীনতা মানে দেশের মানুষের স্বাধীনতা আসবে, শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়, অর্থনৈতিক, সামাজিক সব রকমের স্বাধীনতা দেশের ভারতবর্ষের মানুষ পাবে। তা জগদ্দল পাথরের সরকার চলছে। এ সরকারটার আবার নেচারটাই আলাদা। এ সরকার একটা লুম্পেনীয় সংস্কৃতি। লুম্পেনরা যেমন করে দেখবেন, লুম্পেন মানে তোলাবাজ, একবারে টপ টু বটম, দেশের সর্বোচ্চ আসন থেকে একবারে বুথ লেভেল পর্যন্ত একবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে জন্ম দিয়েছে এই পশ্চিমবাংলার তৃণমূল সরকার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং এই দুর্নীতি ওপর থেকে জন্ম দেওয়া হয়েছে। এই যে বলছিল আগে মিরাজ যে সমাজের সর্বক্ষেত্রে দুর্নীতি, এই সরকারটার মূল লক্ষ্যই হচ্ছে 75 আর 25। এটা আমরা বলছি না, মুখ্যমন্ত্রী বলেছেন, প্রকাশ্য সময় বলেছেন, যা তোলাবাজি করবে গ্রামে গঞ্জে, খাল কেটে, বালি কেটে, মাটি কেটে, তার 75 ভাগ পাঠিয়ে দেবে ওপরে, আর 25 ভাগ তুমি রাখবে ভাই।
এ একবারে পরিষ্কার বলে দিয়েছে। ফলে আপনার আমার গ্রামের বহুদিনের মানুষ তারা এখন তৃণমূলে লাইন দিয়েছে, বলছে এখানে তোলাবাজি করলে তো পয়সা পাওয়া যায়। তোলাবাজির ঢল নেমেছে রাস্তা। এই লুম্পেনীয় সংস্কৃতির বিরুদ্ধে আমরা গ্রামে গঞ্জে বুথে আমাদের যে ব্যারিগেড, সেই ব্যারিগেডকে আরও শক্তপোক্ত করতে চাই। আপনারা দেখেছেন, তাহলে একদিকে এই যে তৃণমূল দল 1998 সালে জন্ম হয়েছিল, এই আমাদের দেশের যে পুঁজিপতি শক্তির দালাল, তারা খুব বুদ্ধি করে যে লুট আর ঝুট, এই লুটের রাজনীতি, পুঁজিবাদের মূল লক্ষ্যই হচ্ছে লুট করা, সম্পদ লুট করা, মানুষের অধিকার লুট করা। সেই জন্য মানুষের অধিকার যদি লুট করতে হয়, তাহলে বামপন্থীরা থাকলে এই লুট করা যাবে না। বামপন্থীরা হচ্ছে গরিব সর্বহারা মানুষের অতন্দ্র প্রহরী। সুতরাং বামপন্থীকে হটানোর জন্যে আন্তর্জাতিক কনস্পিরেসি হয়েছিল। আপনারা জানেন 2011 সালে, আপনারা জানেন 2011 সালে যখন বামপন্থীরা চলে গিয়ে রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রী ঢুকছেন নবান্নে, এই মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিংয়ে যখন শপথ নিচ্ছেন, সুদূর আমেরিকা থেকে চলে এলেন হিলারি ক্লিন্টন ফুল নিয়ে তাকে সম্বর্ধনা জানানোর জন্য। দেখেছেন তো আপনারা 11 সালে কিসের ইঙ্গিত? বামপন্থীদের খতম করা একটা আন্তর্জাতিক কনস্পিরেসি। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, তারা বামপন্থীদের খতম করার জন্য সমস্ত জায়গায় তাদের লক্ষ্যকে সুচারু করে রেখেছে। পশ্চিমবাংলায়, কেরালায়, ত্রিপুরায় যে বামপন্থী শক্তি চলছিল, সেই শক্তি ছিল গরিব মানুষের চোখের মনির মতন সরকার। সেই সরকারটাকে উৎখাত না করতে পারলে এই লুটের সাম্রাজ্য গড়ে তোলা যাবে না। তাই আজকে যা পশ্চিমবাংলায় লুটের সাম্রাজ্য দেখছেন, এটা পয়সার এক পিঠ। একদিকে আছে বিজেপি আর একদিকে আছে তৃণমূল। আমরা বলেছিলাম 20 বৃক্ষের 2 ফুল, বিজেপি আর তৃণমূল। মানুষ গ্রহণ করেনি তখন। আর সেই বীজ গাছ দিয়ে যখন বীজ হচ্ছে, গ্রামে গঞ্জে পাড়ায় প্রতিবেশী সবাই যখন সেই বিষে আকণ্ঠ নিমজ্জিত, তখন মানুষ বলছে কি ভুল করলুম রে, একে খবর দিয়ে এনে এ তো আরও ভুল হলো, এ তো বেশ ভালো ছিল বামপন্থীরা। তাই আজকে মানুষ বাঁচার জন্যে পথ খুঁজছেন, বাঁচার জন্যে পথ খুঁজছেন। সেই পথ হচ্ছে একটাই, বামপন্থা। বামপন্থা পথেই মানুষ সুখে সমৃদ্ধিতে বাঁচতে পারে। তাই গোটা গ্রামে, বুথে বুথে, শহরে নগরে আমরা যেভাবে মরে বেঁচে আছি, এ তো মরে বেঁচে থাকার সময়। মানুষের কথা বলার অধিকার নেই, কাজের অধিকার নেই, শিক্ষকের তার স্বাধিকার নেই, সমাজে নারীর কোনো ইজ্জত নেই, সম্ভ্রম নেই। কিভাবে মানুষ বাঁচবে? তাহলে এই সমাজটা কাদের? লুম্পেনীয় সমাজ। তাই এই সমাজে তো সাধারণ মানুষ বাঁচতে পারে না। তাই মরে বাঁচার ভ্রুকুটি থেকে বাঁচতে হবে আমাদের, বাঁচতে হবে বাঁচার আনন্দেই। ইতিহাস শেষ কথা বলে, জনগণ শেষ কথা বলে, লুম্পেনরা শেষ কথা বলে না, অত্যাচারী শক্তি শেষ কথা বলে না, শেষ কথা বলবে জনগণ। তাই স্বৈরাচারের বিরুদ্ধে বামপন্থীদের যে লড়াই, ফ্যাসিবাদের বিরুদ্ধে বামপন্থীদের যে লড়াই, সে লড়াই রাস্তায় যেমন আছে, বুথে আমরা নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছি। বুথে বুথে মানুষকে সচেতন করার মধ্যে দিয়ে এই লড়াইকে আমাদের জাগ্রত রাখতে হবে। সম্মেলনের প্রাক্কালে দাঁড়িয়ে এইটাই আমাদের মূল আহ্বান আপনাদের কাছে, যে আসুন আগামী দিনে এই মরে বাঁচার ভুকুটি থেকে বাঁচতে চাই। চেতনার নিভে যাওয়া চুল্লিতে একটু আগুনের আশায় ওই সভ্য সচেতন প্রদীপ যা 34 বছর ধরে জ্বলছিল, সেই 34 বছরের সেই নিভে যাওয়া প্রদীপটার সলতে পাকানোর দায়িত্ব আমাদেরই নিতে হবে। সেই কাজ বামপন্থীদের এই সামনের সারিতে দাঁড়িয়ে রক্তের বিনিময়ে হোক, অন্যান্য সমস্ত কিছুর বিনিময়ে হোক, আমাদেরই সেই কাজ শুরু করতে হবে। সেই কাজ গোটা রাজ্যে রাজ্যে জ্বালা শুরু হয়ে গেছে। আসুন আগামী দিনে আমতা 2 নম্বর এলাকায় আমরা সিপিআইএমের উদ্যোগে, সিপিআইএমের নেতৃত্বে গ্রামের মানুষের সেই ঐক্যবদ্ধ রূপটাকে আমরা তুলে ধরতে চাই।